এখানে গুয়া ভাতিজাও ফেল করবে। আফজল সাহেব বলুন কিছু, বলুন রাষ্ট্রবাদী। আমরা আজকে তাকে বুঝিয়ে দিলাম। এবার তিনি যদি সংশোধিত না হন, তিনি যদি তার গলা চড়ান, তার বাড়ির সামনে সভা হচ্ছে। চাঁদবাবু শুনে রাখুন, আপনাকে আমি দুটো কথা বলি, আপনাকে রাজনৈতিক ভাবে কিন্তু দান করে তৃণমূল যুব কংগ্রেস আপনাকে এরপরে ওর বাড়িতে যাবেন, ফোন করে জানাবেন আমাকে, আমি আপনার বাড়ির চৌকিদারি করি। জানাবেন আমাকে, আমি আপনার বাড়ির চৌকিদারি করি। নমস্কার স্যার, আমি বিবিধ নিউজ থেকে বিরাজ বলছি। হ্যাঁ বলুন। স্যার বলছি যে তৃণমূলের নেতারা যে আপনার বাড়ি ঘেরাও করার কথা বলেছিল, তারা আপনার বাড়ির সামনে একটা সভা করেছিল, আপনার বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার দিয়েছিল তারা আপনাকে। তার বিরুদ্ধে আপনি বলেছিলেন আপনি কোর্টে মামলা করবেন। আর আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে আপনাকে আজকে আশ্বাস দিলেন যে আপনার বাড়িতে যদি কোনো রকম হামলা হয় তিনি আপনার বাড়িতে চৌকিদার হয়ে দাঁড়াবেন। এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? দেখুন, আগাচ্ছে বাগার ভয়, তৃণমূলের আলী আফজল চাঁদকে বেশি ভয়। তাই তারা সেদিনকে আমার বাড়ির সামনে মঞ্চ বেঁধে কুৎসিত ভাষায় আমার প্রতি গালাগাল সমস্ত করে দিয়েছে, বাড়ি ঘেরাও করবো, অমুক করবো বলেছে। আজকে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার প্রত্যুত্তরে বলেছেন যে আফজল সাহেবের বাড়ি যদি ঘেরাও হয়, আমি রাত 2টো হোক, 3টে হোক, 1টা হোক, যখন ফোন করবে আমি পৌঁছে যাব এবং চৌকিদার হিসাবে আমি ওনার সাথে থাকব। অর্থাৎ আজকে এটা প্রমাণিত হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবাংলার বিরোধী দলনেতা দলমত নির্বিশেষে উনি শুধু রাষ্ট্রবাদী মুসলমান সনাতনী সকলের বিরোধী দলনেতা, এবং তিনি বিপদে আপদে স্বপনে যে বিপদে পড়বে তার পাশে দাঁড়াবে। এটা তিনি প্রমাণ করে দিলেন যে রাষ্ট্রবাদী মুসলমান সনাতনী যেই হবে, রাষ্ট্রবাদী যেই হবে, তার পাশে উনি থাকবেন। এটা তার মহত্বের পরিচয় দিলেন এবং বাংলার মানুষের কাছে, সনাতনীদের কাছে, বাংলার রাষ্ট্রবাদী মুসলমানদের কাছে এই বার্তাটা অত্যন্ত জরুরি ভিত্তিতে, এবং আগামী দিনে এর এফেক্ট মুসলমানরা যারা বিজেপিকে হারানোর জন্য ভোট করত, এবারে ওই শুভেন্দু অধিকারী নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবাংলার মুসলমানরাও ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। এটা তার জলজান্ত উদাহরণ। স্যার বলছি, আপনি তো বলেছিলেন যে যারা আপনার বাড়ি ঘেরাওয়ের কথা বলেছে তাদের বিরুদ্ধে আপনি কোর্টে মামলা করবেন। আপনি কি মামলা করবেন তাদের বিরুদ্ধে? আমি ওই চুনোপুটকির বিরুদ্ধে মামলা করি না। আমি মামলা করলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা করব। হ্যাঁ, আজকে তো শুভেন্দু অধিকারীও আপনাকে আশ্বাস দিয়ে দিল মামলা তো আপনি করবেন না বলছেন, তাহলে মামলা করব, নিশ্চয়ই করব, কিন্তু সেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা করব। আপনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন তাই বলছেন তো? একদম শিওর। মামলা অলরেডি হয়ে গেছে। আর আজকে মামলা অলরেডি ফাইল হয়ে গেছে। আর স্যার আজকে একটা জিনিস বোঝা গেল এখান থেকে, যে আপনার যদি কোনো কেউ ক্ষতি করতে চায় তাহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার সাথে আছে। শুধু বিরোধী দলনেতা না, আপামর সনাতনী, আপামর রাষ্ট্রবাদী মুসলমান, হাইকোর্টের সমস্ত লয়ার, রাষ্ট্রবাদী লয়ার সবাই আমার সাথে আছে। সুতরাং डरने का कोई बात नहीं है, যে डर गया वो मर गया। শুভেন্দু অধিকারী আজকে আপনার পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন যে বিজেপি দল, তৃণমূল যেটা বলে যে বিজেপি দল মুসলিম বিরোধী, কিন্তু শুভেন্দু অধিকারী আপনার পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে প্রমাণ করে দিল যে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের উপর ভিত্তি করে যারা দেশভক্ত তাদের পাশে উনি আছেন, থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। অর্থাৎ নরেন্দ্র মোদী যেটা বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্রবাদী যারা দেশভক্ত আছে তাদের পাশে উনি সবসময় আছেন। এটা তিনি পরিষ্কার ক্লিয়ার করে দিলেন। তার মানে তিনি বিজেপি পার্টি মুসলমান বিরোধী নয়, এটা তিনি আজকে পুরোপুরি ক্লিয়ার করে দিলেন আপনার পাশে থাকার আশ্বাস দিয়ে। শুধু পুরোপুরি ক্লিয়ার করলেন না,
তার উনি এটা ক্লিয়ার করলেন যে উনি বিরোধী দলের নেতা, সেই বিরোধী দলের নেতা বাংলার বিরোধী দলের নেতা, বাংলার আপামর জনসাধারণের বিরোধী নেতা, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যারা দেশভক্ত মাতৃভক্ত হবে, রাষ্ট্রবাদী হবে, তাদেরই পাশে উনি থাকবেন। 329 আর্টিকেল কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে। তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে। বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে ইসিআইকে। মমতা ব্যানার্জি একটা মূর্খ। 324 থেকে 329 সংবিধান পড়লে এই ধরনের কথা তিনি বলতেন। বিহারে কদিনে হয়েছে? 2002 সালে হয়েছিল। স্বাধীনতার পরে 8 বার হয়েছে। প্রত্যেক দিন বলছি আপনাদের। 2002-এ পশ্চিমবঙ্গে হয়েছে, 2003-এ ভোটার লিস্ট বেরিয়েছে, 26 লক্ষ লোকের নাম বাদ গেছে। আসল কথা, খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন, ভারতীয়দের নাম কাটতে চাইছেন। এইটা হচ্ছে উনার আসল। যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দিই, গণেশ কুমার আর মনোজ আগরওয়াল গর্তে কার্বলিক দিয়ে দিয়েছে, এখন সাপেরা বাইরে থেকে। 540 কিলোমিটার জায়গা উনি জমি দেননি কেন? ভারত বাংলাদেশ বর্ডার 2200 কিলোমিটার, 4000 কিলোমিটার। কোন কোন রাজ্যে? মেঘালয় আছে, মিজোরাম আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে কত? 2200 কিলোমিটার। 540 কিলোমিটার জায়গা উনি বেড়া দেওয়া যায়, জমি দেননি। উনি আগে জমি দিয়ে দিন, তারপরে এই অভিযোগগুলো করবেন। এর উত্তর আমরা চেষ্টা করছি। জমি আগে দিন। 16 সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত শাহজি বারে অমিত শাহজি নবান্ন পর্যন্ত গেছেন 2 বছর আগে। আমরা যখন ওনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি, আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, উনি আমাদের বলেছেন যে আমি জমি চাইতে গেছিলাম যাতে দেশের বর্ডার সুরক্ষিত হয়। উনি আগে জমি দিন, বিএসএফ কে আমরা ধরবো, আপনাকে ধরতে হবে। দিল্লি থেকে রোহিঙ্গাদের নিউ টাউনে পাঠানো হচ্ছে, দিল্লি থেকে রোহিঙ্গাদের তুলে দিয়ে নিউ টাউনে পাঠানো হয়েছে, এটা হচ্ছে ওনার বক্তব্য। শুনুন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী পাটনাতে 3টে ইংরেজি ওয়ার্ড বলেছে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। ডিটেক্ট হচ্ছে, ডিলিট হবে, আর ডিপোর্টের কাজটা এপ্রিল মাসে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হলে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের গুজরাট সরকার যেমন ডিপোর্ট করেছে, আমরা ডিপোর্ট করব। তাহলে উনি ভোটের 11 তারিখের আগেই বলে দিলেন তেজস্বী ফেল। কালকে ভোট বিহারে ফাইনাল ফেজ, তার আগেই ঘোষণা করে দিলেন তেজস্বী ফেল। ভালোই, তিনটি গঠবন্ধনের তেজস্বী আর রাহুল যদি ফেল করে, এখানে ভুয়া ভাতিজাও ফেল করবে। আফজল সাহেব বলুন কিছু, আপনি বলুন। এই যে রাষ্ট্রবাদী মুসলিম আছে, এই বলুন। পরে ওর বাড়িতে যাবেন, ফোন করে জানাবেন আমাকে, আমি আপনার বাড়ির চৌকিদারি করি। এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে ভালো খবর নয়, এটা তৃণমূলের চোরেদের পরিবারে ভালো খবর। ঠিক আছে, অমর্ত্য সেন মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য যখন যা খুশি বলেন, কারণ শান্তিনিকেতনে অবৈধভাবে জমি কবজা করার ক্ষেত্রে তিনি কি করেছেন আমার কাছ থেকে শুনতে হবে না। প্রাক্তন বিশ্বভারতী মিস্টার চক্রবর্তীর কাছ থেকে, আপনারা ডক্টর চক্রবর্তীর কাছ থেকে কেন্দ্র রাজ্যকে ভাতে মারার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী বলছেন। অমিত মিত্র বুঝিয়েছিলেন, আমরা বুঝেছিলাম, এখন দেখছি পুরোটাই ব্লান্ডার। উনি ভারত সরকার একটা কমিটি করেছিল সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে, তার নেতৃত্বে ছিলেন ডক্টর অমিত মিত্র, যিনি সাদা হাতির মতো উনি পুষছেন। আগে মন্ত্রী ছিলেন, এখন ওনার অর্থনৈতিক উপদেষ্টা, যাকে উনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন, উনি একটা সাদা হাতি উনাকে পুষছেন। উনার নেতৃত্বে অর্থমন্ত্রীদের যে কমিটি ছিল
তাদের রেকমেন্ডেশনেই জিএসটি চালু হয়েছে এবং কোন প্রপোর্শনটা রাজ্য পাবে কোনটা কেন্দ্রে যাবে এটা অমিত মিত্ররাই ঠিক করে দিয়েছে। এখন বলছেন অমিত মিত্র বুঝিয়েছিলেন, আমরা বুঝিয়েছিলাম, কিন্তু এখন দেখছি ব্লান্ডার হয়েছে। বিজেপি সব টাকা এখান থেকে নিয়ে বিজেপি শাসিত রাজ্যে অন্য রাজ্যে ট্রান্সফার করছে। ওনাকে আর ভাবতে হবে না, এখানে বিজেপি সরকার হবে, গুজরাটের মতো উন্নয়ন হবে, শিল্প আসবে, উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং নারী সুরক্ষা হবে, হরিয়ানার মতো সরকারি কর্মচারীদের ভ্যাকেন্সি পূরণ হবে, আপনার দিল্লির মতো মহিলাদের হাতে অর্থ পৌঁছাবে, রাজস্থানের মতো আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পাবে, উড়িষ্যার মতো সুভদ্রা যোজনার বেনিফিট সবাই পাবে, ছত্তিশগড়ের মতো 3100 টাকা কুইন্টাল ধান কৃষকদের কাছ থেকে সরকার কিনবে। উনি দেখতে থাকুন, দেখবি আর জ্বলবি লুচির মতো।